আসসালামু আলাইকুম। প্রিয় বিসি অনার্স রসায়ন তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা আজকে কৃষি রসায়ন সম্পর্কে আলোচনা করব। রসায়ন বিজ্ঞানের বিভিন্ন ধাপের মধ্যে কৃষি রসায়নও একটি অংশ। কৃষি রসায়ন বিজ্ঞানের বিভিন্ন উপাদানসমূহকে, রাসায়নিক পদার্থগুলোকে কৃষিকাজে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। আমরা ওই বিষয়ে আলোচনা করব। যেমন বিভিন্ন ধরনের সার ব্যবহার করি। এই সারগুলো হলো রসায়নের একটি অংশ। তো কৃষি রসায়নের বিষয়ে আজকে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। শিক্ষক পরিচিতি আমি মোহাম্মদ আব্দুল সাত্তার, প্রভাষক রসায়ন বিভাগ, চান্দিনা রায়হান আহমেদ কলেজ, চান্দিনা। আজকে আমাদের এই আলোচনার বিষয় জৈব ও অজৈব সারের তুলনামূলক উপযোগিতা। আমরা যেই সার জমিতে ব্যবহার করি ওই সার সাধারণত জৈব সারও হতে পারে এবং অজৈব সারও হতে পারে। তো জৈব সার এবং অজৈব সারে এই তুলনামূলকভাবে আমরা কোনটা বেশি উপযোগী সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা জৈব এবং অজৈব সার সম্পর্কে একটু জানি। জৈব সারের উপযোগিতার মধ্যে আছে পরিবেশের জন্য ক্ষতিকর তেমন নয় জৈব সার, আর উদ্ভিদের দেহে বা ফল ফুলে ক্ষতিকর উপাদান প্রবেশ করে না, কৃষি জমির জন্য উপকারী। পক্ষান্তরে এখানে অজৈব সারের যে বিষয় আছে, অজৈব সার হলো পরিবেশের জন্য ক্ষতিকর, উদ্ভিদের দেহে বা ফল বা ফুলে ক্ষতিকর রাসায়নিক উপাদান প্রবেশ করে থাকে অজৈব সার। আর কৃষি জমির জন্য অনেক সময় ক্ষতিকর বিষয় হয়ে থাকে অজৈব সার। তো জৈব সার সাধারণত আমরা আমাদের খাবারের ক্ষেত্রেও আমরা যে খাবারগুলো খাই, ম্যাক্সিমাম খাবারই হলো জৈব খাবার। জৈব খাবার বলতে আমরা বিভিন্ন জৈব অ্যাসিড খাই, যেগুলো দুর্বল অ্যাসিড, বিভিন্ন ধরনের খাবার খাই, যেমন জৈব যৌগ হিসেবে আমরা বিভিন্ন ফলমূল থেকে খাই। তো সেই ক্ষেত্রে আমরা যে সার ব্যবহার করি সেই সারগুলো যদি আমাদের এই গাছগাছলা যে কৃষি জমিতে যদি ব্যবহার করি, যে ফলমূল হয়, এই কৃষি সারগুলো, জৈব সারগুলো ওই গাছের শিকড় দিয়ে, মূল দিয়ে তারা তাদের প্রয়োজনীয় চাহিদা, গাছগুলো তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করে শিকড়ের মাধ্যমে, মূলের মাধ্যমে পুরা গাছের শরীরে চলে আসে। সেগুলো ওই শরীরে আসলে এগুলো একসময় ফল এবং ফুল থেকে সে ফল, যেটা আমরা বিভিন্ন সবজি হিসেবে, খাবার হিসেবে, তরকারি হিসেবে খাবো, ওই ফলের মধ্যেও এই উপাদানগুলো আসতে পারে। এই উপাদানগুলো যদি ক্ষতিকর হয় তাহলে এগুলো আমাদের শরীরের মধ্যেও এসে একটা বিরূপ প্রভাব সৃষ্টি করতে পারে, বিভিন্ন ধরনের রোগ বালাই তৈরি হতে পারে। সে কারণে এগুলো আমাদের জন্য ক্ষতির একটা বিষয় হয়ে যেতে পারে। এই জন্য মানুষের শরীরে যে সকল উপাদানগুলো সাধারণত উপকারী, এরকম উপাদান কর্তৃক যে সারগুলো আছে, নাইট্রোজেন গঠিত সার, বিভিন্ন পটাশিয়ামের সার, সোডিয়ামের সার এবং ইউরিয়া সার, এইগুলো যদি জৈব সার হওয়ার কারণে আমাদের উদ্ভিদের শিকড়ের মাধ্যমে, মূলের মাধ্যমে যদি উদ্ভিদের দেহে, ফুলে, ফলে আসেও, সেগুলো যদি একসময় মানুষের শরীরে আসে, সেগুলো তেমন ক্ষতিকর হয় না এবং তাদের চাহিদা, উদ্ভিদের চাহিদা পূরণ করে তারা সাথে সাথে যখন ফলমূল হয় সেগুলো মানুষের চাহিদা পূরণে সহযোগিতা করে। এবার হলো অজৈব সারের যে উপকারিতা না, এটার অজৈব সারের ক্ষতিকর প্রভাবই সবচেয়ে বেশি। তো অজৈব সারের মধ্যে আমরা সাধারণত ট্রিপল সুপার ফসফেট
বা বিভিন্ন সার আমরা পাই। এই সারগুলো সাধারণত শিকড় দিয়ে যায়, এবং কিছু কিছু সার সেগুলো যে উপাদানগুলো আমাদের উদ্ভিদের দেহে প্রবেশ করে, এই উপাদানগুলো সাধারণত একটা সময় আমাদের ফলমূলের মাধ্যমে মানুষের শরীরে আসতে পারে। তো যে সকল ক্ষতিকর সারগুলো আছে সেগুলো যদি আসে, অবশ্যই মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তাহলে আমরা অজৈব সার এবং জৈব সার সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অজৈব সার এবং জৈব সারের উপযোগিতা, প্রয়োজনীয়তা এবং এগুলো ব্যবহারের কোন ধরনের ক্ষতি সাধন হতে পারে, পরিবেশের উপর এরা কীরূপ ক্ষতি এর সম্মুখীন হতে পারে, পরিবেশ কীভাবে ক্ষতির সম্মুখীন হয় এগুলো ব্যবহারের ফলে, এগুলো আমরা একটু বই থেকে আরেকটু মনোযোগ সহকারে একটু দেখব। অনেক সময় আমরা জমিতে সার ব্যবহার করে থাকি। এই সারগুলো জমির মধ্যে যে পানি থাকে, পানির মাধ্যমে বৃষ্টির পানির সাহায্যে ধুয়ে সেগুলো সাধারণত কাছাকাছি, জমির কাছাকাছি কোনো পুকুর বা খাল, বিল, নদ নদীতে আসতে পারে। আসলে সাধারণত এই সারগুলোর প্রভাবে বা বিভিন্ন বিষাক্ত তার মাধ্যমে এই জমির এই সারগুলো যখন পুকুরে পড়ে, পুকুরে বিভিন্ন মাছ বা জলজ উদ্ভিদ, জলজ প্রাণীগুলো ক্ষতির সম্মুখীন হতে পারে। তাহলে আমরা বিভিন্ন রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সারটাকে সাধারণত ব্যবহার করার চেষ্টা করব। জৈব সার বলতে আমরা ওই ধরনের সার বুঝি, সাধারণত আমরা এর আগেও পড়ছি যে কম্পোস্ট সার নামে একটা সার আছে। বিভিন্ন ধরনের এগুলোকে মাটির নিচে গোবর এবং এ দ্বারা পচিয়ে এক ধরনের সার তৈরি করা যায়। ওই সারটা সাধারণত অন্যান্য জমিতে ব্যবহার করলে জমির জন্য অত্যন্ত উপযোগী হয়, এবং জমির মাটি অত্যন্ত উর্বর হয় এবং অধিক সংখ্যক বা ভালো ফলাফল পাওয়া যায়, ভালো ফসল উৎপাদন করা যায়। ফলে একই সাথে দুইটা কাজ হলো, আগাছাও দমন হলো, সাথে জৈব সারের কারণে প্রচুর পরিমাণ আমরা ফসলও উৎপাদন করতে পারলাম, এবং যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হবে না। কিন্তু সেই ক্ষেত্রে অজৈব সার থেকে আমরা যতটুকু সম্ভব এই অজৈব সার ব্যবহার থেকে বা তার ক্ষতিকর প্রভাব থেকে যতটুকু সম্ভব দূরে থাকা যায় এবং জৈব সারগুলোকে ব্যবহার করা যায়, সেদিকে আমাদের নজর দিতে হবে। তবে অজৈব সারের চেয়ে জৈব সারের প্রয়োজনীয়তা দিন দিন বেশি হলেও মানুষ সেগুলো ব্যবহার করতে উৎসাহী না। আমাদের উচিত হবে ওই জৈব সারগুলোকে কিভাবে ব্যবহার করা যায় বা জৈব সার তৈরি করে কিভাবে ব্যবহার উপযোগী করা যায় সেই সম্পর্কে সকল কৃষিজীবী যারা আছে, যারা কৃষিকাজের উপর নির্ভর, তাদেরকে এই বিষয়ে একটু ধারণা দেওয়া যায়, সেটাই ভালো হবে আর কি। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে জৈব সার এবং অজৈব সারের উপযোগিতা, প্রয়োজনীয়তা এবং কোন সারগুলো জৈব সার চেয়ে অজৈব সার ব্যবহার ক্ষতিকর, সেই বিষয়টা আমরা স্পষ্ট করলাম। তোমরা আশা রাখি এই বিষয়গুলো একটু ভালোভাবে পড়বে, পরে একটু যদি আমরা এগুলো ভালোভাবে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের এই কৃষি রসায়নের এই সুফল আমরা কৃষিক্ষেত্র প্রমাণ রাখতে পারবো। তো তোমরা ভালো থেকো। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করা হলো। আজকের জন্য ক্লাস আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।